চারপাশটা অন্ধকার হয়ে এলো, সেই সাথে বাতাসে ভেসে এলো এক তীব্র সুবাস। ঠিক সেই মুহূর্তে কবরের ভিতর থেকে একটা হাত ঝিরঝিরিয়ে বেরিয়ে এলো এবং হাতটা কাদের আলীর গলা পেঁচিয়ে ধরলো। চোখওয়ালা পিশাচটা ধীরে ধীরে উঠে এলো। 3 বছর ত্রিশূল বিদ্ধ হয়ে থাকার কারণে সেলিম কোনো মতে নিজেকে পারবকে। পিশাচটা যন্ত্রণায় এক বিকট শব্দ করল। ঠিক সেই সময় আরিফ আগের মতো। তারপরে সেলিম তার সর্বশক্তি দিয়ে ত্রিশূলটা পিশাচের গলার কাছে গেঁথে দিল। মুর্দা খোলা গোরস্থানের সেই ঘটনার পর 3 বছর পার হয়ে গেছে। মেহেদির ডান পাটা এখন চিরতরে পঙ্গু, লাঠি ছাড়া সে এক পাও চলতে পারে না। রোমান এখন অনেক বেশি গম্ভীর থাকে। তার পিঠে সেই ক্ষতগুলো মাঝে মাঝে অমাবস্যার রাতে প্রচণ্ড জ্বালাপোড়া করে। লালু ফকির গ্রাম ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেছে। কেউ জানে না তিনি কোথায় আছেন, কী অবস্থানে আছেন। এদিকে গ্রামের পাশ দিয়ে সরকার নতুন হাইওয়ে তৈরি করছে, আর সেই রাস্তা তৈরির জন্য ঠিকাদার কাদের আলী গোরস্থানের এক অংশ খুঁড়ে সমান করার নির্দেশ দিয়েছেন। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বারবার মানা করা সত্ত্বেও কাদের আলী কুসংস্কারে কান দেননি। তারপর শুরু হলো সেই রাস্তার কাজ। শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়েই হঠাৎ 4টে বড় বড় জং ধরা লোহার পেরেক খুঁজে পেল। সেগুলো ছিল কালো ফকিরের সেই মন্ত্রপুত সেই পেরেক। না বুঝতেই এক শ্রমিক পেরেকগুলো উল্টে ফেলল। মুহূর্তের মধ্যে আকাশ মেঘে ঢাকা পড়ে গেল। ভর দুপুরে চারপাশটা অন্ধকার হয়ে এলো, সেই সাথে বাতাসে ভেসে এলো এক তীব্র সুবাস, পুরনো চামেলি ফুলের সেই গন্ধ। চায়ের দোকানে বসে মেহেদি আর রোমান সেই গন্ধটা পেল। দুজনের বুকটা ভয় কেঁপে উঠল। রোমান, গন্ধটা পাইছিস তুই? সেই অভিশপ্ত চামিলির সুবাস। উস্তাদ, আমার পিঠে ক্ষতটা আবার ব্যথা করতে আছে। শয়তানটা কি ছাড়া হইল? তারপরে রুমান আর মেহেদি ভয়ে ভয়ে গোরস্থানের দিকে হাঁটতে শুরু করলো। সেখানে গিয়ে দেখলো পিশাচের সেই পুরনো কবরের মাটি সরিয়ে দেওয়া হয়েছে। ত্রিশূলটা এখনো মাটির নিচে বিদ্ধ, কিন্তু কবরের চারপাশে সুরক্ষা কবচ আর নেই। হঠাৎ মাটির নিচ থেকে এক বিকট শব্দ হলো, যেন কেউ নিচ থেকে গর্জন করছে। মাটির ফাটল দিয়ে গল গল করে কালো ধোঁয়ার মতো দুর্গন্ধযুক্ত বেরিয়ে আসতে শুরু করলো। শ্রমিকেরা ভয়ের দিক বিদিক জ্ঞান হারিয়ে দৌড়াতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে কবরের ভিতর থেকে একটা হাত ঝিরঝিরিয়ে বেরিয়ে এলো এবং হাতটা কাদের আলীর গলা পেঁচিয়ে ধরলো। সেই হাতটা কোনো মানুষের নয়, আর আঙুলগুলো অস্বাভাবিক লম্বা এবং নখগুলো ছোড়ার মতো ধারালো। কবরের ভেতর থেকে বিভৎস সাদা চোখওয়ালা পিশাচটা ধীরে ধীরে উঠে এলো। 3 বছর ত্রিশূল বিদ্ধ হয়ে থাকার কারণে তার শরীরটা এখন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। অনেক বছর পর আবার জ্যান্ত মানুষের মাংস খামু। লালু ফকির তো আর নাই, এবার তোদেরকে কে বাঁচাইব? মেহেদি আর রোমান দেখলো পিশাচটা কাদের আলীকে মাটির নিচে টেনে নিয়ে যাচ্ছে। রোমান তার কোমর থেকে একটা পুরনো ছোরা বের করলো, যা লালু ফকির তাকে যাওয়ার আগে দিয়ে গিয়েছিলেন। রোমান, ওই দেখ ত্রিশূলটা। ত্রিশূলটা আবার ওর কুড়ি যায় গাঁততে হইব, নাইলে ওরে থামানো যাইব না। ওস্তাদ, আপনি সাবধানে থাকেন, আমি ওরে দেখতেছি। সেলিম সাহসে ভয় করে পিশাচের দিকে এগোলো। পিশাচটা জব্বার আলীকে ছেড়ে সেলিমের দিকে ফিরল। সেলিমের পিঠের ক্ষতটা তখন কাঁপছে। পিশাচটা বুঝতে পারলো এই সেই লোক যে তাকে ত্রিশূল মেরেছিল। তুই আবার আইছো? তোর রক্ত তো আমি সবার আগে খামু। পিশাচটা তখন সেলিমের উপর ঝাঁপিয়ে পড়ল। সেলিম কোনো মতে নিজেকে বাঁচিয়ে পিশাচের বুকের সেই পুরনো ফাটল লক্ষ্য করে কালু ফকিরের দেয়া সেই ছোরাটা বসিয়ে দিল তার বুকে। পিশাচটা যন্ত্রণায় এক বিকট শব্দ করল। ঠিক সেই সময় আরিফ তার লাঠি দিয়ে পিশাচের পাটা আটকে ধরল, যাতে সে নড়াচড়া করতে না পারে। রোমান, ওই দেখ ত্রিশূলটা। ত্রিশূলটা আবার ওর কুড়ি যায় গাঁততে হইব, নাইলে ওরে থামানো যাইব না। সেলিম 2 হাতে মাটির নিচে ধরে থাকা সেই লোহার ত্রিশূলটা ধরে প্রচণ্ড জোরে ঘোরাতে শুরু করলো। পিশাচের বুক থেকে তখন কালো আগুন আর ফেনা বের হতে লাগলো। আকাশ ভেঙে বৃষ্টি নামলো, ঠিক 3 বছর আগের মতো।
তারপরে সেলিম তার সর্বশক্তি দিয়ে ত্রিশূলটা পিশাচের গলার কাছে গেঁথে দিল। পিশাচটা ধীরে ধীরে আবার কবরের ভেতর ঢুকে যেতে শুরু করলো। কিন্তু এবার সে একা নয়, তার নখ দিয়ে সে সেলিমের পাটা কামড়ে ধরলো। আমি একলা যাবো না, তোরিও নিয়ে যামু। রুমন, হাতটা ছাড়িয়ে দে তাড়াতাড়ি। সেলিম তখন অনেক চেষ্টা করে পিশাচের নখ থেকে হাতটা ছাড়িয়ে নিল। পিশাচটা যন্ত্রণায় ছটফট করতে করতে কবরের একদম গভীরে চলে গেল। আরিফ আর সেলিম তখন দেরি না করে পাশের সব মাটি কোদাল দিয়ে কবরের ওপর ফেলে দিল। কিন্তু এবার তারা জানতো শুধু মাটি দিয়ে হবে না, তারা দুজন মিলে গ্রামের বড় মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনলো। সারা রাত ধরে কবরের উপর কোরআন তেলাওয়াত আর দোয়া করা হলো। সকালবেলা দেখা গেল কবরের সেই জায়গাটা একদম শান্ত হয়ে গেছে। চামেলি ফুলের সুবাস আর নেই, বরং সেখানে এক ধরনের পবিত্র শান্তি বিরাজ করছে। জব্বার আলী প্রাণে বেঁচে গেলেও তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। সরকার সেই রাস্তার নকশা বদলে দিল, গোরস্থানটা আর খোঁড়া হলো না। আরিফ আর সেলিম সেই গোরস্থানের পাহারাদার। তারা জানে শয়তান হয়তো সাময়িকভাবে দমে গেছে, কিন্তু পৃথিবীর কোনো এক অন্ধকার কোণে সেই এখনো ওত পেতে আছে। গল্পের শেষে দেখা যায় দূরে এক পাহাড়ের চিতল আলোয় কালো ফকিরের অবয়ব দেখা যাচ্ছে, যেন তিনি দূর থেকে অভিশপ্ত গ্রামটাকে এখনো পাহারা দিচ্ছে।